বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। নবম শ্রেণীর পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর উত্তর। বিভাগ গ। নেপোলিয়নকে কে কেন বিপ্লবের সন্তান বলেন? নেপোলিয়ন ফরাসি বিপ্লবের মূল আদর্শ সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বৈদেশিক আক্রমণের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেছিলেন। তাই H.A.L. ফিশার নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন। নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলে? নেপোলিয়ন ফরাসি বিপ্লবের মূল আদর্শ স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। তিনি পুনরায় ফ্রান্সে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাই নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলে। নেপোলিয়ন কিভাবে ক্ষমতা লাভ করেন? নেপোলিয়ন ডাইরেক্টরির অপশাসনের উচ্ছেদ ঘটিয়ে ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেন। প্রথম কনসাল হিসাবে তিনি ফ্রান্সের চূড়ান্ত ক্ষমতার অধিকারী হন। এরপর তিনি গণভোটের মাধ্যমে 1804 খ্রিস্টাব্দে সম্রাট হিসাবে ফ্রান্সের সিংহাসনে বসেন। ক্যাম্পো ফর্মীয় সন্ধির ফলাফল লেখো। নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের মধ্যে 1797 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ক্যাম্পো ফর্মীয় সন্ধি। এই সন্ধি অনুসারে অস্ট্রিয়া উত্তর ইতালির লম্বার্ডি ফ্রান্সকে ছেড়ে দেয়। ফরাসি সাম্রাজ্যের সীমানা রাইন নদীর পূর্ব পার পর্যন্ত নির্দিষ্ট করা হয়। বেলজিয়াম ও আয়োনীয় দ্বীপপুঞ্জের উপর ফ্রান্সের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের বিরুদ্ধে গঠিত প্রথম শক্তিজোট ভেঙে যায়। কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? ফ্রান্সের বিভিন্ন প্রান্তে পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সেগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে এক নতুন আইনবিধি চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন আইন সংহিতা নামে পরিচিত। কোড নেপোলিয়নের দুটি উদ্দেশ্য লেখো। কোড নেপোলিয়নের প্রধান উদ্দেশ্য ছিল ফ্রান্সে প্রচলিত পরস্পর বিরোধী আইন বাতিল করে দেশের সর্বত্র একই আইন চালু করা। আগের বৈষম্যমূলক আইনগুলি বাতিল করে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। কোড নেপোলিয়নের সীমাবদ্ধতা কি কি? কোড নেপোলিয়ন সমাজে নারীদের মর্যাদা হ্রাস করে, স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, শ্রমিক শ্রেণীকে অধিকার থেকে বঞ্চিত করে এবং নারীদের পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করে। এগুলি কোড নেপোলিয়নের সীমাবদ্ধতা হিসাবে চিহ্নিত। ডাইরেক্টরির শাসনের ফল কি হয়েছিল? অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত ডাইরেক্টরদের শাসনে ফ্রান্সের জনগণের দুর্দশার শেষ ছিল না। দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্যাভাব দেশকে তীব্র সংকটের মুখে ঠেলে দেয়। ডাইরেক্টরির শাসনের অন্ধকার নেপোলিয়নের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। কোন সময়কালকে ফরাসি বিপ্লবের যুগ বলে? 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে শুরু হয় ফরাসি বিপ্লব। আবার 1799 খ্রিস্টাব্দে কনসুলেটের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় নেপোলিয়নের একনায়কতন্ত্রী শাসন। তাই 1789 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ফরাসি বিপ্লবের যুগ বলে। লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে কেন? চতুর্থ শক্তিজোট 1813 খ্রিস্টাব্দে লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে। ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের প্রায় 13টি রাষ্ট্র এই যুদ্ধে অংশ নেয়। এজন্য এই যুদ্ধকে
জাতিসমূহের যুদ্ধ বলা হয়। পেনিনসুলার যুদ্ধের কুফল কি হয়েছিল? পেনিনসুলার যুদ্ধে পরাজয়ের ফলে সমগ্র ইউরোপে নেপোলিয়নের আধিপত্য ভূলুণ্ঠিত হয়। ফ্রান্সের সামরিক ও আর্থিক শক্তির অপূরণীয় ক্ষতি হয়। নেপোলিয়ন নিজেই বলেছেন, স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে। ধন্যবাদ।